পড়ছিলাম আমার বোবা ফুল কলমে তৃপ্তি ইহসান নওরা পর্ব সংখ্যা 46-এর প্রথমার্ধ। গুড মর্নিং মেসেজটি কাঙ্ক্ষিত নাম্বারে পাঠিয়ে ফোনের দিকে চেয়ে মুচকি হাসে মেহরাব। দু হাতের আঙুলের সহায়তা ফোনটা ঘুরিয়ে ফিরিয়ে দেয়ালে পিঠ এলিয়ে দেয়। দৃষ্টিতে ভাসমান হয় দুটো নিষ্পাপ মেলে আখি পল্লব। কি আকর্ষণীয় ভীতই না ছিল সেই আখিদ্বয়ের ধীর ধীর চাহনি। টুং করে নোটিফিকেশন আসতেই স্ক্রিনে নজর ঘোরালো। ঠোঁটের হাসি প্রশস্ত হলো তার। জবাব এসেছে, গুড মর্নিং টু। ঠোঁটে হাসি চেপে মেহরাব লিখে পাঠায় ফের, হোয়াটসঅ্যাপ। কি করা হচ্ছে ম্যাডাম? আমি তো বসে। সে কি করছে না জানতে চাওয়ায় অল্প আশাহত হলো, তবে মেনে নিল না। লিখল, রাতে ঘুম কেমন হলো? এক অক্ষরের প্রত্যুত্তর আসে ভালো। মেহরাব হাসলো ঠোঁট কামড়ে। কিবোর্ড কিছু শব্দগুচ্ছ তুলে পুনরায় কাট করে আবারও নতুন কিছু লিখল। আমার না রাতে ঘুম হয়নি। কেন জানো? কেন? একটা নিদ্রা হরিণী আমার চোখের ঘুম চুরি করেছে। কি বলো বাড়ি? তোমার ঘুম কেউ চুরি করেছে? এমন চোরও পৃথিবীতে আছে? অত্যাধিক আশ্চর্যজনিত ইমোজি দেখা গেল মেসেজের পাশে। মেহরাব ভ্রু কুঞ্চন করে। বাড়ি শব্দটি তো নুরা ইউজ করে, তবে কতক্ষণ নুরাই রিপ্লে করছিল। অল্প সময় থম মেরে থাকে মেহরাব। কপালে ফোন চেপে হতাশ নিঃশ্বাস ত্যাগ করে আবারও চেয়ারে হেলান দেয়। মৃদু হাসি অধরে আর লক্ষ্য করা গেল না। মেসেজ নোটিফিকেশন আসে। বলো না বাড়ি, কোন সেই চোর যে তোমার ঘুম চুরি করেছে? তাকে শাস্তি দিয়েছিলে? ওয়াশরুম থেকে বেরিয়ে ঝরঝরে সিল্কের চুলগুলো কাঠিতে করে খোপা করে নিল শোক। কানের দুপাশ থেকে ছোট ছোট চুল বেরিয়ে যায় তবু। কি মনোরঞ্জক দৃশ্যটুকু। আজকাল চুলের যত্ন সে মোটেও করে না। এর দায়িত্ব নিয়েছে আম্মু। চুলের প্রতি হঠাৎ অবহেলা চোখের সামনে না দেখতে পেরে তোহফাও সময় সময় শ্যাম্পু হাতে ধরিয়ে দেয়। সুখ কোমরে হাত চাপে কপাল কুচকে তাকিয়ে। নির্মাধর দাঁতে চেপে ধরায় গালের একপাশে টোল পড়েছে। গুলুমুলু মিষ্টি মিষ্টি লাগলো নুরার কাছে। তবে সুখের ক্ষুরধার দৃষ্টি অবলোকন করে ফোনখানা কোলে চেপে আড়াল করতে চাইল গুটিসুটি মেরে বসে। শেষ রক্ষা হলো না। সুখ এগিয়ে এসে হাত বাড়িয়ে দেয়। কি করছো ফোনে দেখি? আরেকটু। করিম চোখে ছোট উল্টায় বাচ্চা মেয়েটা। মায়া মায়া করে যদি আরেকটুখানি বাড়ির সাথে গল্প করতে দেয়। ফোন হাতে নিতেই সুখের প্রতিক্রিয়া হতভম্বে কঠোর হয়ে যায়। মেহরাবের পক্ষ হতে আসা মেসেজ। নুরার রিপ্লাইগুলো পর্যবেক্ষণ করে দ্রুত হাতে লিখল প্রথমে, সরি। রিপ্লাইগুলো নুরা দিয়েছে এতক্ষণ। বুঝতে পারিনি ও এমনটা করে বসবে। তৎক্ষণাৎ প্রত্যুত্তর আসে, যেন অপেক্ষাই ছিল। বুঝতে পারিনি মানে? তুমি হলে রিপ্লাই করতে না? ধপ করে বেডে বসলো শোক। চোখ মুখ শক্ত করে নুরার দিকে তাকায়। হাতের ইশারায় বললে, এসব কি? পারমিশন ছাড়াই ফোন হাতে দেওয়া কেমন ম্যানার? ব্যথাতুর অভিনয়ে নুরা সেটা একটা অস্বীকার করার মতো নয়। কাদো কাদো ভান ধরে গাইগুই করে বলল, সরি, আমার মনে হয়েছিল বাড়ি মর্নিং আমায় জানিয়েছে। এখন মনে হচ্ছে না। নুরা ছুটে এসে কানের গড়ায় ফিসফিসিয়ে কিছু বলল। অচিরেই হাত দুটো কিরমির করে চোখ খিচে নেয় শোক। এখনই কিছু ভাঙচুর করে ফেলতে পারে। নুরা ধীরে ধীরে বেড থেকে নেমে যায়। চলে যাচ্ছি শোক, স্কুলের হোমওয়ার্ক বাকি। মানে দ্রুত কেটে পড়ল। কক্ষ নির্জন হওয়ার পরপরই সুখের মুখশ্রী থেকে মেকি চঞ্চল ভাব দূরীভূত হয়ে যায়। আধার নেমে এলো চেহারায়। মুঠো থাকা ফোনটা আলগোছে বালিশে ছুঁড়ে অন্যমনস্ক হয়ে গেল এক সময়। থরথর শরীর কেঁপে ওঠে সুখের। কাপা কাপা হাত দুটো চোখের সামনে তুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখে হঠাৎ মুখ ঢেকে নিল দু হাতের তালুতে। বুকের ভেতরে পাঁজরটায় বড্ড যন্ত্রণা। মনে হচ্ছে কাচের মতো ফাটল ধরতে শুরু করেছে। এখনই ছিঁড়ে খুঁড়ে রক্তক্ষরণ হবে। দু হাতে হাঁটু চেপে ঠোঁট কামড়ে ধরে শোক। চোখ জ্বালা করছে। অশ্রুরা ভিড় জমিয়েছে কৌটায়। কাঁদছিস? সেকেন্ড ব্যয়ে মাথা তুলে ঘাড় বাঁকিয়ে তাকালো শোক। একদম স্বাভাবিক। ঠোঁটে মৃদু হাসি, যেন কিছুই হয়নি। নিজস্ব ভাষায় জবাব করল, না তো। চোখে ধুলোর মতো কিছু একটা পড়েছে। দেখো তো, জ্বালা করছে ভীষণ। বলার ফাঁকে ঠোঁট কেঁপে উঠল। তোহফার চোখে সন্দেহ। মুখ থেকে তোয়ালে সরিয়ে বাঁ কাঁধে ফেলে এগিয়ে এলো। সুখের থুতনিতে হাত রেখে মুখটা উপরে তুলতেই ঝর্ণার পানির মতো ঝরঝর করে দু চোখ ভরে বাঁধ ভাঙা অশ্রু গড়িয়ে পড়ে। কিঞ্চিত ভয় পেয়ে গেল তোহফা। এত পানি গলছে মানে সত্যি হয়তো কিছু পড়েছে। এতে চোখের ক্ষতি হতে পারে। দ্রুত হাতে পানি মুছে গভীর দৃষ্টিতে সুখের চোখদ্বয় ঘুরিয়ে ফিরিয়ে দেখে হতবুদ্ধির মতো চাইলে সে। কিছুই তো দেখা যাচ্ছে না। তাছাড়া ধুলো ময়লা ঢুকলে এমন বিরামহীন অশ্রু গড়ায় নাকি? তোহফা সংশয় নিয়ে সুখের চোখে চোখ রাখে। নিশ্চল দৃষ্টিতে চোখ পাকিয়ে আছে সুখ। অশ্রুসিক্ত চোখে তখনও গড়াচ্ছে জল।
ঈশ্বর হেসে সরে আসে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে জিভে ঠোঁট ভিজিয়ে বুঝালো হাত নেড়ে, জলের সাথে ধুলো বেরিয়ে এসেছে হয়তো, এখন আর জ্বলছে না। আর ইউ শিওর? সন্দেহ গেল না স্বর থেকে। উপর নিচ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ জানালো সুখ। গলায় ওড়না জড়িয়ে বেড থেকে নেমে বোঝালো, আমি নিচে যাচ্ছি। গতরাত জেলা ছাড়ার কথা থাকলেও বর্ণকে আজ ভোরেও শিকদার নিবাসে দেখা গেল। আজাদ সাহেব ছেলের দিকে গম্ভীর মুখে তাকিয়েছিলেন অনেকক্ষণ। পিস্তল থেকে একবার বেরিয়ে গেলে যেমন পুনরায় গলি ফেরানো অসম্ভব, তেমনি একবার বর্ণর জবান থেকে কথা বেরিয়ে এলে তার নড়চড় হয় না সাধারণত। অথচ আজ শিকদারের সুযোগ্য পুত্র আশফিয়ান বর্ণ এখনো বাড়িতে। আশ্চর্যজনক ব্যাপার স্যাপার। বর্ণ অবশ্য বিশেষ আমলে নেয়নি চারপাশের আব্বু চাচ্চুর আর চোখে তাকানো দৃষ্টি। মাহির এসেছিল আদেশ পেয়ে, এখন অভ্রর সাথে গার্ডেনে। দাদু ভাই, তোমার হাতে এতগুলো খামচির দাগ আইলো কোথেকে? হানিফা বেগম কথাটি বলার প্রায় অনেকক্ষণ কেটে গেল, অথচ বর্ণর জবাব মেল না। এক মনে প্লেটের খাবার নাড়াচাড়া করার ফাঁকে শোক কি ভেবে এক ঝলক চোখ তুলল হঠাৎ, পরপরই দ্রুত গতিতে নামিয়ে নেয়। তার দিকে সুচালো চোখে চেয়ে আছে লোকটা। বর্ণ ঠোঁট বাঁকিয়ে হাসলো, বলল, একটা জংলি বিল্লি ছিল। জংলি বিল্লি? নিশ্চয়ই খুব ভয়ানক। দু হাতে গাল চেপে অবাক গলায় জানতে চাইল নোরা। বর্ণ সজোরে মাথা নাড়ায়, কোনো সন্দেহ নেই। মলম লাগাইছ? ডাক্তার দেখানো লাগবো না? সাইড ইফেক্ট না ইংলিশে কি যেন কয়, ওইটা হইব না? বর্ণ ভ্রু গুটিয়ে নিশ্চুপ মনে খাবার মুখে তোলা সুখের দিকে চেয়ে বলল টেনে টেনে, হবে না গ্র্যান্ড মম, আর না তো কোনো মলমের প্রয়োজন। অ্যান্ড ইউ নো হোয়াইট সুইট, এই সিগনেচার বয়ে বেড়াতে কিন্তু মন্দ লাগছে না। হুট করে কবজির নিচে কালচে নীলচে সরু আঁচড়ের রেখায় শব্দ করে অধর ছোঁয়ায়। মনির চোখে খেলা করছে ধূর্তটা। আচমকাই ঠোঁটে হাত রেখে খুক খুক করে কেসে উঠল সুখ। এই নাতনি, তোর আবার কি হইল? পানি খা। দু আঙুলের ডগায় ঠেলে ছুঁড়ে মারতেই পানির গ্লাস বর্ণর প্লেটের পাশ থেকে স্লিপ খেয়ে সোজা সুখের হাতের নিকটে পৌঁছে গেল। এক পলক চোখ তুলে হেরফের না ভেবে গ্লাসের পানিটুকু পান করে নিল সুখ। হোয়াটস রং উইথ ইউ ফুল? সাবধানে খেতে হয়। বিয়ে করে আমাদের সবাইকে ছেড়ে বহুদূর পালিয়ে যেতে চাইছিস, অথচ ঠিকমতো খাবারটাও খেতে শিখলি না আজও। কি বলো কাম্মা? পাগলকে উস্কে দেওয়ার মতো রুবায়েতকে শুনিয়ে বলল বাক্যটা। ভদ্রমহিলা মুহূর্তে চুপসে গেলেন, মুখ কালো করে। ঘন ঘন পল্লব ঝাপটে কান্না আটকানোর চেষ্টায় মশগুল হয়ে করুণ চোখে মেয়ের দিকে তাকালেন। নোরা কোথাও চলে গেল পিলপিল পায়ে। পুনরায় ফিরে এলো হাতে স্কেচ বুক। বর্ণ, আমাকে বলো না, জংলি বিল্লিটা কেমন দেখতে ছিল? সুরটা আবদারের। বর্ণর নজর ঘুরে ফিরে নিষ্প্রভ সুখের দিকে চলে গেল আনমনে। কিছুক্ষণ একদৃষ্টে চেয়ে বলল, একটু ইনোসেন্ট। ফ্যাল ফ্যাল করে ক্ষণকাল তাকিয়ে স্কেচ বুকে কি যেন আঁকল নোরা। অতঃপর বলল আগ্রহ প্রকাশ করে, আর একটু বোকা, আর একটু ভীতু। ভীতু? তারপর একটু নিষ্ঠুর। অসম্ভব ছোট ছোট চোখ করে থেমে থেমে বলল, তারপর একটু ছলনাময়ী। ছলনাময়ী কেমন হয়? গেলে পেন্সিল ঠেসে বিজ্ঞের ন্যায় নিজ মনে বিড়বিড় করল। ফের বলল, তারপর? বর্ণর মুখ নিঃসৃত শব্দগুলো যতবার বাক্য হয়ে প্রতিধ্বনিত হচ্ছে, ততই সুখের মসৃণ কপাল ধীরে ধীরে কুঁচকে যাচ্ছিল। ঠোঁটে ঠোঁট গুজে এক ভ্রু উঁচিয়ে বর্ণ পুনরায় বলল, একটু অমনোযোগী কণ্ঠস্বর। বলছো না কেন? একটু অভিমানী। পুনরায় মাথা তুলল না সুখ। শ্বাস আটকে বসে রইল। যত দ্রুত সম্ভব জায়গা প্রস্থান করতে হবে। নোরা স্কেচ শেষ করে বর্ণনা অনুযায়ী সকলকে হৈ হৈ করে দেখাতে লাগলো। বর্ণর দেখা জংলি বিল্লি কত দারুণ হাতে এঁকেছে সে। তোপা পেটে হাত চেপে হুহা হাসিতে ফেটে পড়ে। এত হাসাহাসি দেখে নোরার মনটা চুরমার হয়। বর্ণ বুড়ো আঙুল আর তর্জনী গোল করে অ্যাপ্রিসিয়েট করে। সুপারভ। আগামীতে সুখের এক্সিবিশনে তোকেই পাঠাতে হবে। স্পষ্ট ভর্সনা তোহফার স্বরে। সুখ, তুমি দেখবে না কেমন এঁকেছি বর্ণর জংলি বিল্লিকে? বর্ণর জংলি বিল্লি, ইয়েস, ওয়ান অ্যান্ড অনলি। শব্দগুলো বর্ণর কানে বেশ সরেলা শোনালো। আজ নোরার জন্য দোকানের যত আইসক্রিম সব ফিরি। থমথমে মুখে প্রায় অনেকক্ষণ ধরে স্কেচের দিকে তাকিয়েছিল শোক। মনটা ধন্য হলো কি না কে জানে। তবে খানিক পর কুনুই টেবিলের ভর দিয়ে দু হাতের পাতায় চোখ চেপে ধরল। ঢের বুঝেছে। বর্ণ এতক্ষণের প্রলাপ সব তার উদ্দেশ্যেই ছিল। পরোক্ষ ইঙ্গিতে নিজের এমন হাল বেহাল দশা দেখে। না বেড়ালের মতো হয়েছে, না ব্যাঙ, আর না গরু ছাগল। সব কিছুর মিক্স ভার্সনে একটা খিচুড়ি বানিয়েছিল বনু আমার। অভ্র খুব গভীর চোখে পরখ করল স্কেচখানা। নোরার আশা ছিল সুখ অন্তত তার প্রশংসা করবে।
অথচ সে রেটিং দিল হাস্যরসীন মুখে। ভীষণ বাজে দেখতে হয়েছে। মায়েরা যোগাযোগ করেছিল, 2 দিন বাদে বিয়ের ডেট ফিক্সড করতে আসবে জানিয়েছে। সুখের এতে কোনো আপত্তি কিংবা মতামত নেই। বিয়ের ব্যাপারে বড়রা যা সিদ্ধান্ত নেবে তাই সই। এসবের মাঝে বর্ণ কোনো হস্তক্ষেপ করেনি, বরং সামনে বিয়েতে উৎসাহিত করছে সুখকে। মাহির বেশ চিন্তিত বসের কর্মকাণ্ডে। খুলিতে কি চলছে ওনার? এত সহজে হাল ছাড়ার পাত্র তো তিনি কখনোই নন। এত ধৈর্যশীলী বা কখন হলো আসফিয়ান বর্ণ? কানে ব্লুটুথ চেপে বর্ণ বলল, বয়েস, রিসিডিউল দ্য টিকিটস। জবাব আসে নোয়ে। জোসেফ জুয়ারদার ক্যান চেঞ্জ কান্ট্রিজ হোয়েন এভার। বর্ণ চুপ করে থাকলো ভ্রু গুটিয়ে। দ্রুত পা চালিয়ে কক্ষের দিকে অগ্রসর হওয়ার ফাঁকে একটা কাগজ ছিটকে এলো পায়ের সামনে। মুখ কুচকে থেমে গেল তৎক্ষণাৎ। সজাগ দৃষ্টিতে এদিক ওদিক চেয়ে নজর আটকালো সুখের রুমের সামনে। দরজা ফাঁক, ভেসে বেড়ানো হাওয়ায় ধোঁয়ার অস্তিত্ব উপলব্ধি করা যায়। চোখ ঘুরিয়ে কাগজ স্থির করল বর্ণ। আবেগের বয়সে শখ করে একজনকে ভালোবেসেছিলাম, বুঝতেই পারিনি মানুষটা এত দামি হবে। নইলে এমন বিষ পান কেউ জেনে বুঝে করে? কত বোকা আমি। থমকে চেয়ে থাকলো। মুখটা গম্ভীর হয় অল্প। ধক করে হৃদয়ের অন্তকোণে একটা সূক্ষ্ম চিনচিনে ব্যথার উপদ্রব হলো বোধ করি। চিফ, ক্যান ইউ হেয়ার মি? চিফ, আর ইউ ওকে? অন্যমনস্কে সংযোগ বিচ্ছিন্ন করে দিল বর্ণ। নাক আঙুল ঘষে দরজার নিকটে চলে এলো। ফাঁক ফোকর দিয়ে হালকা ধোঁয়া বেরিয়ে আসছে। আলগোছে সামনে 1 পা বাড়ায়। দরজার হাতলে হাত রাখার সময় টের পাচ্ছিল হাতটা কাঁপছে মৃদু। এই হাতে প্রথমবার চাকু চালাতে গিয়েও যেখানে একটাবার কাঁপার প্রয়োজন বোধ করেনি ইতোপূর্বে, কত পিস্তল ধরেছে কখনো এভাবে ভীতুর মতো কাঁপন ধরেনি। অথচ আজ কোনো ভীতিতে সামান্য দরজার হাতল স্পর্শ করতেই হাত কাঁপছে। আচমকা বুকের বাঁ পাশে হাত চাপল বর্ণ। বিড়বিড় করে, হোয়াট ইজ দিস বিটিং? ফট করে দোর খুলতেই